ডিবিসি খেলার দুনিয়ায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাই বনন্ত। আলোচনা করতে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক সেকেন্দার আলী। সেকেন্দার, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের একটা সিরিজ চলছে। বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ। প্রথম ম্যাচটা আমরা জিতেছি, কিন্তু পিচ নিয়ে আলোচনা, এবং এখন আলোচনা হচ্ছে যে আমরা আবারও একটা স্পোর্টিং উইকেট না করে আমাদের সেই চিরচেনা টার্নিং উইকেট, লো উইকেটে খেলছি। এটাকে আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে কীভাবে দেখছেন? দেয়ালে পিঠ থেকে গেলে আপনার কোনো কিছুই আর অন্য বিলাসিতা মানায় না। সেই বাংলাদেশের অবস্থা হয়েছে সেই জায়গায়। এখন আপনি দেখেন, যদি 2027 সালের বিশ্বকাপে খেলতে চান আপনি, তাহলে আপনার 30 মার্চ সেই বছরের আপনাকে 7 থেকে 8-এর এই র্যাঙ্কিংয়ের মধ্যে থাকতে হবে। সেই র্যাঙ্কিংয়ে পৌঁছাতে হলে আপনাকে যে পয়েন্টগুলি প্রয়োজন হবে, সেই পয়েন্ট যদি অর্জন করতে না পারেন এখন থেকে, তাহলে আপনি কোয়ালিফাই খেলবেন। তো কোয়ালিফাই খেলে বাংলাদেশ কিন্তু হোঁচট খেতে পারে, কারণ যে নার্ভ বাংলাদেশ ক্রিকেটারদের, সেই নার্ভের বেসিক বলে যে তারা কোয়ালিফাই করতে পারবে না। সেই জন্য বাংলাদেশ চেষ্টা করছে যাতে কোনো রকম আপনার ঝুঁকির মধ্যে পড়তে না হয়। এই কারণে আপনার হোম সিরিজগুলোকে যত নিজেদের করে নিয়ে জেতা যায়, সেই চেষ্টাটা। 2021 সালে T20 সিরিজের কথা মনে আছে আপনার, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে? সেই সিরিজগুলোর উইকেট নিয়েও কিন্তু এমন সমালোচনা হয়েছিল, কিন্তু তার একটা পেছনে একটা টার্গেট ছিল। সেই টার্গেটটা ছিল যে আপনার T20 ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করেছিল ওই দুটো সিরিজ জেতার কারণে। একইভাবে এই যে সিরিজটা দেখছেন এখন, একটা ম্যাচ গিয়েছে, আরও দুটো ম্যাচ রয়েছে। সেই জায়গায় বাংলাদেশ যেটা করবে, এই টার্নিং উইকেটই থাকবে। কারণ হচ্ছে গায়ানা বা সেন্ট কিটসে কিন্তু এরকম উইকেটই থাকে। আমরা কিন্তু অভিজ্ঞতা মধ্য দিয়ে গিয়েছে এরকম অভিজ্ঞতা, যে কারণে কিন্তু আমরা ওই কন্ডিশনে অনেক ম্যাচও জিতি, কারণ আমাদের কন্ডিশনের উইকেটগুলো এরকমই হয়। তো মিরপুরে 3টা ম্যাচ যখন রাখা হয়েছে 3টা ম্যাচই, তখন বোঝা গেছে যে এখানে স্লো অ্যান্ড টার্নিং উইকেট হবে, এবং এটাকে অনেকেই নেগেটিভলি দেখছেন। বাট আমি মনে করি যে হোম অ্যাডভান্টেজ এই মুহূর্তে না নিলে বাংলাদেশ স্লিপ করবে। স্লিপ করাটা আসলে ভালো হবে না, তখন আরও কিন্তু খারাপ। আজকে যারা সমালোচনা করছে উইকেট নিয়ে এবং এই পিচ নিয়ে, কালো মাটির পিচ, কেন কালো মাটির পিচ আগেও ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে যে উইকেট টার্নিং উইকেট বানানো বা স্লো অ্যান্ড লো উইকেট বানানো, সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে গামিনী ডি সিলভা যখন এরকম উইকেট বানাতেন, তখন সবাই গামিনীকে ধুয়ে দিতেন। এখন উনি বানাতে পারেন না স্পোর্টিং উইকেট, কিংবা এখানে ব্যাটিং ট্র্যাক বানাতে পারেন না, তা কিন্তু নয়। আমরা এখানে দেখছি 2007 সালে ইন্ডিয়া 4 সেঞ্চুরি করেছে এক ইনিংসে টেস্টে। তো সেই জায়গায় এখানে উইকেট চাইলেই বানানো যায়, কিন্তু আপনি যখন অ্যাডভান্টেজ নিতে চাইবেন, সেই অ্যাডভান্টেজ নেওয়ার জন্য হলেও উইকেটগুলো স্লো অ্যান্ড লো দেওয়া হয়। এটা কোনো ক্রিকেটারের কোনো দোষ নেই, কিংবা মাঠেরও কোনো দোষ নেই। এখানে যে বৈশিষ্ট্য আছে, বানানো হয়েছে। বানানো কেন? টিম ম্যানেজমেন্ট এই উইকেট চেয়েছে, বিসিবি এই উইকেট চেয়েছে, যাতে ওয়েস্ট ইন্ডিজকে এখানে সহজে হারানো যায়। আদারদের আপনি হারাতে পারেন। আমাদের র্যাঙ্কিংয়ে আমরা উপরে যেতে চাই, সেটাও তো একটা রিজন, এবং আমরা জিততে চাই। আমরা ওয়ানডেতে জয়ের ধারাও ফিরেছি, সবই ঠিক আছে, কিন্তু এই ধরনের স্লো টার্নিং উইকেটে খেলে আমাদের ব্যাটাররা ব্যাটিং ভুলে যাচ্ছে। আপনি যে 2011 সালের যে সিরিজ, 21 সালের যে সিরিজের কথা বলছেন, সম্ভবত সেই সিরিজে একটা কমেন্ট ছিল সাকিব আল হাসানের, যে এরকম উইকেটে আসলে ব্যাটাররা খেললে ওরা তো আসলে ব্যাটিংই ভুলে যাবে একটা সময় গিয়ে। সো সেই জায়গা থেকে আমাদের ব্যাটাররা যারা এমনিতেই ধুকছে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে, আমরা ওইখানকার উইকেটও তো আমাদের উইকেটের সাথে বেশ খানিকটা মিল আছে। সেখানে গিয়ে আমরা যেভাবে ধুকেছি, আমাদের এই ধোকার পর্বটা তো তাহলে বহির্বিশ্বে আমরা দেশের বাইরে গেলে আরও ধুকবো এমন উইকেটে যদি আমরা খেলতে থাকি। অ্যাবসলিউটলি, আপনি যেটা বললেন একদম একমত আমি এর সঙ্গে, কিন্তু যে সমস্যাটা হয়েছে, আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, পেছনে আর যাওয়ার জায়গা নেই। সামনে ছাড়া, আপনার সামনে যেতে হলে আপনাকে এইরকম উইকেটে খেলে জিততে হবে। আদার দেন কোনোভাবেই আপনি 7 বা 8-এ আসতে পারবেন না। সেই জন্য আপনাকে এইরকম উইকেটে খেলা। আপনি যেটা বললেন যে আপনি দেশের বাইরে, দেশের ভেতরেই যদি আপনার চিটাগং কিংবা সিলেটে ভালো উইকেট বানানো হয়, এবং সেখানে যদি আপনি খেলতে যান, আপনি হেরে যাবেন। শ্রীলঙ্কার কাছে হেরেছেন, আপনি টেস্ট হেরেছেন জিম্বাবুয়ের কাছে সিলেটের মতো মাটিতে। তার মানে হচ্ছে যে আপনার এই উইকেটে বেসিক্যালি আপনার এই সিচুয়েশন কেন আসবে? এটা হলো ফল্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম থেকেই অনেক আগে থেকে দূরদৃষ্টিতা দেখায়নি। দূরদৃষ্টিতা যদি দেখাতে পারতেন, তাহলে সাকিবরা থাকা অবস্থায় রোটেট করে 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 আপনার ব্যাকআপ প্লেয়ার তৈরি করে ফেলতেন, যেটা না করাতে আজকে আপনার একটা ট্রানজ্যাকশন পিরিয়ড
এর মধ্য দিয়ে যেতে হচ্ছে, বিশেষ করে ওয়ানডেতে যেটা বাংলাদেশের বেস্ট ফরম্যাট। আপনার 2023 সালের ওয়ার্ল্ড কাপে দেখেছেন আপনি কি রেজাল্ট করেছে বাংলাদেশ, এর বাংলাদেশের ইভার ব্যাড রেজাল্ট যেটাকে বলে 2003 সালের পরে এই রেজাল্টগুলি হয়েছে, যেখানে সেরা দলটা খেলেছে বাংলাদেশের 19 সালের পরবর্তীতে সেরা দল। সাকিব আল হাসানের মতো প্লেয়ার ছিলেন, তিনি ক্যাপ্টেন ছিলেন, তারপর পারেনি। এই যে ট্রানজ্যাকশন পিরিয়ড শুরু হয়েছে এখন ওভারকাম করতে পারেনি, এই কারণ এর মধ্যে আবার বিসিবি ধরে নোলট পালট করা শুরু করে দিয়েছে। কাকে? আপনার ক্যাপ্টেন্সি চেঞ্জ করেছে এই আমিনুল ইসলাম বুলবুল ভাই বা যারা আছেন তারা, নাজমুল আবেদিন ফাহিম, তারা সিদ্ধান্ত নিয়ে এই যে ক্যাপ্টেনটা চেঞ্জ করলেন, এটাও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট করেছে, যার ফলে এখন আপনাকে কি করতে হচ্ছে, স্পোর্টিং যেটা কিছুদিন আগে আমরা 6 মাস 8 মাস আগেও শুনেছি যে স্পোর্টিং উইকেট বানানো হবে, এবং এই যে পাকিস্তানের বিপক্ষে যে টি-20 উইকেট বানানো হয়েছিল আপনার স্লো অ্যান্ড লো, যে কারণে মাইক হেসন আপনি করেছিলেন, পাকিস্তানের কোচ আপনার সমালোচনা করছিল, সেই জায়গা থেকে বলা হয়েছিল যে এরপরে উইকেটগুলি হবে স্পোর্টিং। কিন্তু আনফর্চুনেটলি আপনি যখন ফেলার হন তখন আবার সেই আপনার গর্তের মধ্যে ঢুকে যান। এখন ধান ক্ষেত আপনি বানাতে হচ্ছে কেন? আপনার ফেলিওরের কারণে। বাংলাদেশের কোচিং স্টাফ, এত বড় বড় কোচিং স্টাফ রাখা হয়েছে, তারা কি রেজাল্ট এনে দিলেন? আপনি শ্রীলঙ্কার কাছে হারলেন, আপনি ক্যাপ্টেন্সি চেঞ্জ করলেন। ক্যাপ্টেন একটা ফরম্যাটে ছিল, যে ফরম্যাটটা দুটা ফরম্যাটে ক্যাপ্টেন্সি করতো নাজমুল হোসেন শান্ত, সেই টেস্ট এবং ওয়ানডে। তার মানে তার সঙ্গে প্লেয়ারদের একটা বন্ডিংস তৈরি হয়ে গিয়েছিল এবং তিনি আস্তে আস্তে জয়ের ধারায় থাকতেন। কিন্তু আপনি শ্রীলঙ্কা সিরিজ দিয়েই চেঞ্জ করে দিলেন, 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন। এই মানে এটা ক্লিক করে না, যার কুফল আজকে বাংলাদেশ ভোগ করছে। আফগানিস্তানের কাছে আপনি হোয়াইট ওয়াশ হয়েছেন। 2024 সালের নভেম্বরের যে সিরিজটা হয়েছিল ওখানে 2-1 হেরেছিলেন শারজায়, তবু একটা ম্যাচ জিততে পেরেছিলেন, একটু কম্পিটেন্ট। এবার তো কম্পিটই করতে পারেননি। তার মানে হচ্ছে যে আপনার কোনো উন্নতি হয়নি, ডিমোশন হচ্ছে। আপনাদের মতো বিদেশি কোচ বা এই যে এত বড় দেশ সেরা কোচ, এরকম কোচ না থাকলেও চলবে। এই টিম বানানোর জন্য মিজানুর রহমান বাবুল কিংবা সোহেল ইসলামকে দেন, দেখবেন তারাও এর চেয়ে ভালো রেজাল্ট এনে। এই ব্যাটারদেরকে নিয়ে একটু শুনি, বোলারদেরকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই, তারা খুবই ভালো করছেন এবং আশা করি আরও ভালো করবেন। ব্যাটারদের কি স্কিলের সমস্যা? মানে হাই কোয়ালিটি কোচ তো রয়েছে, কোচিং স্টাফও রয়েছে, ব্যাটারদের কি স্কিলেই প্রবলেম? আসলে আমি মনে করি স্কিলেই প্রবলেম, মেন্টাল এই জায়গাটা যা একটা প্রবলেম, সবচেয়ে বড় প্রবলেম। আর একটা হলো স্কিল। আপনি দেখেন কেউ কিন্তু সেট হয় ক্যারি করতে পারে না। আপনার এতগুলো ব্যাটসম্যান, নামের ভারে আপনি মানে চলতে পারবেন না, এত নামি দামি প্লেয়ার রয়েছে এখানে। তাহিদ হৃদয় ফাটিয়ে ফেলে, অমুক তমুক, কিন্তু এই অমুক তমুক তো আপনার রেজাল্ট দিতে পারে না। কিন্তু রান যদি না দিতে পারেন, ক্রিকেটটা হলো রানের খেলা, আপনি যদি রান না দিতে পারেন তাহলে কিন্তু আপনার কোনোভাবেই আপনার রেজাল্ট আউটপুট মানে পাবেন না, রেজাল্ট পাবেন না। কেন? বোলাররা কতটুকু আপনাকে টানবে? বাংলাদেশ যেতে হলো বোলারকে দিয়ে। বোলাররা যতদিন পর্যন্ত ভালো খেলে, যেদিন ভালো খেলে, ফিল্ডিংটা একটু ভালো হয়, সেদিন যেতে। আপনার 220 230 সেটা কোনো রান না। আপনার এখানে স্লো অ্যান্ড লো উইকেটে আপনি ক্যারি করে যদি খুব ভালো টিম হয়, স্মার্ট টিম হয়, তাহলে এই যে গত দিন যে রান হয়েছে 207 রান, এটাকে দেখবেন 250 করে ফেলবে। আপনি সেটা পারেন না। আপনার যদি 250 করতে পারতেন তাহলে ওয়ার্ল্ডকে দেখাতে পারতেন এই মানে টার্নিং উইকেটও আমি 250 করতে পারি, তার মানে আমার ব্যাটিং স্ট্রেংথ রয়েছে। আপনার ব্যাটিং কোনো স্ট্রেংথ নাই, স্কিলগুলো ডেভেলপ না। এদের নিয়ে কী কাজ করে আমি জানি না। আপনার কোচিং স্টাফ, ন্যাশনাল টিমে এত বড় বড় কোচিং স্টাফ না রেখে আপনার গুড প্ল্যানার একজন রাখেন, আর অফ সিজনে ট্রেনিং করানোর জন্য তাদেরকে সেন্টার অফ এক্সেলেন্স করেন কিংবা যেটাই করেন আপনার এইচপি, সেখানে ট্রেনিং করান যে তাদের ব্যাটিংয়ে দুর্বলতা কোন জায়গায় রয়েছে এবং স্কিলগুলোতে ঘাটতি কোথায়, সেটা যদি আপনি করতে পারেন তাহলে আজ নেক্সট 1 ইয়ারের মধ্যে আপনি হয়তো একটা ভালো আউটপুট পাবেন। আপনি আজকে শোটা যে কথা বলে শুরু করেছেন যে আসলে জয়ের ধারায় ফিরতে চায় বাংলাদেশ এবং উইকেটটা সে কারণেই এতটা স্লো টার্নিং। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আলোচনা করছি। স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন সেকেন্দার আলী। আমাদের ওপেনিং স্লট আবারও পরিবর্তন, সৌম্য সরকার ফিরেই তানজিদ তামিমকে রিপ্লেস করেছেন আমাদের ওপেনিংয়ে, এবং এখন আমাদের ওয়ানডেতে ওপেনার এমন দুজন যাদেরকে নিয়ে আসলে আমরা প্ল্যানই করিনি, সাইফ এবং সৌম্য। এই ওপেনিং, যেটা আমাদের প্রতিবেদনও রিপোর্টার বলছিলেন যে ওপেনিং পেয়ার যেন একটা মিউজিক্যাল চেয়ার হয়ে গেছে, কে কখন ঢুকছেন কে বেরোচ্ছেন কেউ জানে না। এটাতেও তো কোনো পরিকল্পনা নেই মনে হয়। আমার কাছে একেবারে মনে হয় না যে পরিকল্পনা আছে, কারণ পরিকল্পনা থাকলে আপনার আজকে এই অবস্থা হয় না এবং সৌম্যকে আপনি এই ম্যাচে খেলাতেন না। আপনি জানেন যে সৌম্য স্লো অ্যান্ড লো উইকেটে ব্যাটিংটা ভালো করে না, তারপরে কেন আপনি সৌম্যকে নামালেন? তার মানে কি সৌম্যর ক্যারিয়ারটাকে ডুম করার জন্য? না, আপনি আপনার জাজ করতে পারেন না। যারা টিম ম্যানেজমেন্ট, যারা ঠিক করেন 11, তারা আমার মনে হয় অদূরদৃষ্টি সম্পন্ন। যদি তাই না হবে তাহলে সৌম্য এই মিরপুরের উইকেটে, এরকম স্লো উইকেটে খেলে অভ্যস্ত না, এবং খেললে কিন্তু সে ফেল করে ম্যাক্সিমাম টাইম। তো সেই জায়গায় আমার মনে হয় যে তানজিদ তামিমের ওপর আরেকবার আস্থা রাখা উচিত ছিল এই মিরপুরে। সৌম্যকে যদি খেলাতেই হতো, 3-এ খেলাতেন, আপনি 4-এ ব্যাটিং অর্ডারটা চেঞ্জ করে আপনার নাজমুল হোসেন শান্তকে উপরে নিয়ে যেতেন, অথবা সৌম্যকেই 4-এ নামিয়ে দিতেন, তাহিদ হৃদয়কে আরেকটু ব্যাটিং অর্ডারটা পিছিয়ে দিতেন।
কিন্তু সেটা না করে আপনি যখন তাদের জায়গাগুলো ফিক্সড রেখেছেন এবং সৌম্যকে ওপেনে নামিয়েছেন, তার আগে উচিত ছিল আপনার সৌম্যর সঙ্গে অন্তত দলের সঙ্গে সৌম্যকে কিছুদিন রেখে তার কোপ আপ করার ব্যাপারটা দেখা, কিন্তু সেটা আপনার করেননি, যেটা হচ্ছে খুবই খারাপ কাজ করেছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে ওপেনিং স্লটটা আপনি তানজিদ তামিমরে অনেক সুযোগ দিয়েছেন। আপনার এই যে এক্সপিরিয়েন্স যে প্লেয়ারগুলি রয়েছে, এই প্লেয়ারগুলোকে আপনার 2টা বা 3টা ম্যাচ দেখেই মানে ফেল করলে মিডিয়ার প্রেশার আসবে বা সোশ্যাল মিডিয়ার প্রেশার আসবে, এটা নিয়ে আপনি অডিট হবেন না। আপনার উচিত হবে যে এই প্লেয়ারগুলোকে অন্তত 6, 7, 8, 9টা ম্যাচ আপনি সুযোগ দিবেন। যদি তারপরে ফেল করে তাহলে আপনি একেবারেই ছুঁড়ে ফেলবেন, আর তাকে বিবেচনাই করবেন না। ঢাকার লিগে কিংবা অন্য লিগে যদি 1000 রানও করে, তারপর মনে করবেন সে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য ফিট না বা সে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ম্যাটেরিয়াল না। তো সেক্ষেত্রে আপনি সেটা না করে আপনি 2টা ম্যাচ 3টা ম্যাচ দেখেন, ফেল করে তারপরে অজুহাত দেন এবং নানা কথা বলেন। অর্থাৎ আমাদের যারা সিলেকশন প্যানেলে রয়েছেন তাদেরও একটা এই জায়গাটাতে অনেক বেশি বোঝার ব্যাপার রয়েছে, এবং তার সঙ্গে যারা টিম ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফ রয়েছেন তাদেরও বোঝা উচিত যে আমি স্লটগুলোকে 4 জন প্লেয়ার রাখবো সবসময়। এই 4 জন প্লেয়ারকে মানে ওপেনিং অর্ডারের কথা বলছি, ওপেনিং বা টপ অর্ডার, এই জায়গায় আমি সবসময় এদেরকে প্রিপেয়ার করব। আপনার যদি খেলা না থাকে তাদেরকে আমি একাডেমিতে ফেলে রাখবো, একাডেমিতে তাদেরকে প্র্যাকটিস করাবো আমার কোচ দিয়ে, কিন্তু সেটা আপনি করেন না। এবং কে আসবে কে আসবে না আপনি দেখেছেন তো, সৌম্য মানে সে T20 দলে চান্স পেল শেষ মুহূর্তে এবং সেই যেতেই পারলেন না ভিসার কারণে। তার মানে হচ্ছে আমাদের সিলেকশন প্যানেলের দূরদৃষ্টিতা রয়েছে, যে দূরদৃষ্টিতার কারণে এখন আমাদের এই মিসিংগুলি হচ্ছে, ভুলগুলো হচ্ছে। মানে আমাদের ব্যাকআপ জানা নেই, কাকে আমরা নেব জানি না, লাস্ট মিনিট ডিসিশনের কারণে ভিসা জটিলতায় পড়তে হয়, সেই প্লেয়ারটাও যেতে পারে না। নাইম শেখেরও মনে সেম কেস, উনিও যেতে পারেননি, যেতে পেরেছেন শেষ পরে যেতে গিয়ে একটা ম্যাচ মনে হয় খেলেছেন। সৌম্য সরকারের এই যে ধরেন যখনই কেউ নেই সৌম্যকে ডেকে নিয়ে যাওয়া, বা মানে আসলেই তো তাই ঘটনা তো তাই ঘটছে। এবং আপনি যদি গেল 11 বছরের তার ক্যারিয়ারের দিকে তাকান, বাংলাদেশ যত ওয়ানডে খেলেছে এর মনে হয় 30-40% ওয়ানডে সৌম্য খেলেছেন, মোস্টলি ব্যাকআপ হিসেবে হঠাৎ করে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, এবং তিনিও খেলেছেন। এবং সৌম্যও জানেন যে কেউ না থাকলে আমাকেই ডাকতে হবে, ভাই আমি 50 ওভার্স খেলি বা T20 খেলি বা না খেলি। তো এতে তো তার নিজের ক্যারিয়ারও ফ্লারিশ করলো না, বাংলাদেশের ক্রিকেটেরও কোনো লাভ হলো না। এই প্লেয়ারটাকে কাজে লাগাতে পারতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু কেন কাজে লাগানি সেটা হলো আমার সবচেয়ে মানে বিস্ময়কর বিষয় আমার কাছে। আপনি দেখেন চান্দিকে হাতুড়ি সিংয়ে এই সম্মুখীন তো হারিয়ে গিয়েছিল, একদম আউট অফ সিন চলে গিয়েছিলেন। ডোমেস্টিকে রান করলেও তাকে যারা পূর্বের সিলেকশন প্যানেল ছিলেন তাকে ফোকাস করতেন না। চান্দিকে হাতুড়ি সিংহে এসে তাকে পুশ করলেন, হলো এই টিমের হয়ে আপনি খেলতে পাঠালেন আপনার এশিয়া কাপে। ওখানে যখন খেললেন এশিয়ান গেমসে, ওখান থেকে খেলে তারপর কিন্তু তার পারফরমেন্সটা একটু আপ হতে শুরু করলো। তারপর তাকে রিস্ক নিলেন, জাতীয় দলে নিলেন, নিউজিল্যান্ডে নিয়ে গেলেন। সে নিউজিল্যান্ডে গিয়ে প্রথম 2টো ম্যাচ কিন্তু তিনি ফেল করেছেন, না প্রথম ম্যাচটা ফেল করেছেন, সেকেন্ড ম্যাচটাতে গিয়ে তিনি নেপিয়ার না নেলসনে আপনার মনে আছে 150 রানের প্লাস, আমি ভুলে গেছি, হ্যাঁ 150 প্লাস একটা ইনিংস খেলেছিল। সেই ইনিংসটা তার ক্যারিয়ারটাকে এটা মনে হচ্ছে যে একটা টেস্টে বোলার হিসেবে ঢুকে দেওয়া হয়েছিল, মানে পেস বোলিং ওটা তো টেস্টে কিন্তু ওয়ান ডে ম্যাচের কথা বলছি। এবং সেইখান থেকে কিন্তু সৌম্য আবার কামব্যাক করেন, এবং কামব্যাকটাকে কাজে লাগানোর জন্য যেটা সুযোগ ছিল সেটা না লাগিয়ে তাকে আবার বাদ দেওয়া হয়। আবার আপনার গ্লোবাল T20-তে ভালো খেলে, যে কারণে আপনার ওয়েস্ট ইন্ডিজে সিরিজে ছিলেন। ইনজুরি হওয়ার পরে তাকে আর দল অজুহাত দিলেন কি সে ফিট না, ইনজুর্ড হয়ে যায়। আরে ভাই ইনজুর্ড তো হবে, প্লেয়ার যখন খেলে তখন ইনজুর্ড হবে। তাকে বেটার ফিট করার জন্য এই জন্য তো টিম ম্যানেজমেন্ট রাখা, ওখানে কোচিং স্টাফ রাখা, আপনি এখানে ফিজিও রাখা আছে, ফিজিওর দায়িত্ব কি, আর ওখানে আপনার যে ট্রেনার রয়েছেন তার দায়িত্ব কি, তাকে 100% ফিট কেন করা হয় না? এই জিজ্ঞাসা আপনি কে করবে? এই জিজ্ঞাসা তো বোর্ডের কাছে আপনি সিলেক্টর হিসেবে, বিং এ চিফ সিলেক্টর বা বিং এ সিলেকশন প্যানেল, আপনাদেরকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে মানে এইসব কোচিং স্টাফের কাছে, অথবা আপনার ক্রিকেট অফিসের কাছে আপনারা জবাবদিহি করতে বলবেন যে কি করে। আপনার ক্রিকেট অফিসের যে চেয়ারম্যান রয়েছে তার কাছে বলবেন যে তারা কেন পারছেন না, বা তারা এই প্লেয়ারগুলিকে ফিট কেন রাখতে পারছে না, চেঞ্জ করেন প্রয়োজন বলে। যদি তারা না পারে, আপনি করেন নাই, আজকে এই সমস্যা জিয়ে রয়েছে, বাংলাদেশ দাঁড়াতে পারছে না, এবং বলেন যে প্লেয়ার নাই, তার মানে হচ্ছে এই প্লেয়ার ছাড়া তো আপনার প্লেয়ার নাই বেসিক্যালি। না, আপনার কাছে কোনো প্ল্যান নেই তো ব্যাকআপে? কারণ এখন আমাদের মিডল অর্ডারে মাহিদুল অঙ্কন যদিও ঢুকেছেন, ফার্স্ট ম্যাচটা ঠিকঠাক খেলেছেন, এমন উইকেটে আমার মনে হয় যে ঠিকঠাক ব্যাটিং করেছেন। মেহেদী মিরাজ, অঙ্কন বা তাওহিদ হৃদয়,
ইনক্লুডিং শান্ত, কেউ যদি ইনজুরিতে পড়েন ব্যাকআপে আসলে কে খেলবেন এটা আপনি আমি আমার মনে হয় নির্বাচকরা নিজেরাও হয়তো জানেন না, ওটা ওনার ছকে করা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের প্রধান নির্বাচক যখন বলেন যে ওদের দলে রাশিদ খান নেই, বা যখন বলেন সৌম্য সরকার ফিরবেন কারণ উনি অভিজ্ঞ একজন ব্যাটার এবং লাস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো খেলেছেন, এগুলো যখন আসলে কারণ হয় ফেরার, তখন বাংলাদেশের ক্রিকেটের চিত্রটা মনে হয় ক্লিয়ার হয়ে যায়। সেকেন্দারি আপনি আমাদের সাথে থাকবেন, সময় হচ্ছে ডিবিসি খেলার দুনিয়া ছোট একটা বিরতির, আমরা ফিরে আসছি, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আরও গল্প রয়েছে। স্বাগত আরও একবার, দেখছেন ডিবিসি খেলার দুনিয়া। ডিবিসি খেলার দুনিয়া আজকে আমাদের অতিথি সেকেন্দার আলী। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে কথা বলছিলাম, আমরা সৌম্য সরকারকে নিয়েও কথা বলেছি। সাইফের আমরা টি-20তে যে ফ্লারিশটা দেখেছি সেটা মানে ওটাতে ভালো খেলেই তো ওয়ানডেতে আসলেন, ওয়ানডেতে এসে ইনিংসের স্টার্টটা পাচ্ছেন, তারপর কি যেন হচ্ছে। অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ ব্যাটার তো তার গ্রোথ হয়েছে, এটা দেখলে বোঝা যায়, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তার শর্ট সিলেকশনস, কিন্তু ওয়ানডেতে কি ঠিক মানিয়ে নিতে পারছেন? একটু সময় লাগবে আমার কাছে মনে হয়, কারণ টি-20 ফরম্যাটে তিনি মেন্টালি বা এই গেমটাকে যেভাবে তিনি ধরতে পেরেছেন, আমার মনে হচ্ছে যে ওয়ান ডেটা এখনও তিনি সেভাবে ধরতে পারেননি। না ধরার কারণে বা ওইটা বুঝতে না পারার কারণে হয়তো গেমটাকে লং করতে পারছেন না, মানে স্ট্যাবলিশ করতে পারছেন না, নিজেকে স্ট্যাবলিশ করতে পারছেন না। তো সাইফ বাংলাদেশের এই দলের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি এই টিম এইচপি এইসব জায়গায় খেলে আপনার অনেকটা পরিণত হয়ে এখানে এসছেন। তো এখন তার কিন্তু আউটপুট দেওয়ার সময়, এর চেয়ে বেশি ম্যাচিউরড হওয়ার জায়গা নেই। এরপর যদি আপনি ম্যাচিউরড হতে যান তাহলে আপনি শেষ। এই ক্ষেত্রে যেটা করতে হবে, কোন জায়গাটায় কোচিং স্টাফের কাজই হলো এই জায়গায় তার মধ্যে মুন্সিয়ানা আর দেখানোর একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে আপনি যদি তাদেরকে নিয়ে কাজ করেন, তার দুর্বলতাগুলি কোন জায়গায়, কেন সে ফেল করছে, এগুলি নিয়ে কেউ না কেউ রিসার্চ করছে। তো তাদের সেই অপিনিয়নগুলি নিয়ে কিভাবে তাকে রেকটিফাই করা যায় এবং তাকে বড় ইনিংস খেলানোর জন্য প্রিপেয়ার করা যায়, সেটা কিন্তু টিম ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফের কাজ। এই কোচিং স্টাফ যদি না পারে, সেটা হলো কিন্তু মোহাম্মদ সালাউদ্দিন, যিনি সিনিয়র সহকারী কোচ, মানে তার মতো সিনিয়র সহকারী কোচ, তো তার কাছ থেকে তো তিনি তো আসলে ব্যাটিংটা দেখেন, তার কিন্তু ওখানে চুক্তিতে লেখাই আছে ব্যাটিংটা তিনি দেখবেন। তার মানে ব্যাটিং ফেল করা মানে তিনি ফেল বেসিক্যালি। তো দেশসেরা কোচ এরকম তকমা আমরা অনেকেই দিয়ে থাকি, কিন্তু এই তকমায় আসলে কাজ হয় না। বাস্তবতা যখন আপনার এক্সিকিউশন করতে যান কোনো কিছু, তখন বোঝা যায় তিনি কতটা পারদর্শী আর কতটা পারদর্শী নয়। আমাদের আসলে দেশি কোচদের সঙ্গে বিদেশি কোচদের পার্থক্য অনেক বেশি। তার সঙ্গে যেটা হয়েছে, আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে, সেটা হল ফিল সিমন্সকে আপনার নেয়া। ফিল সিমন্সটা হচ্ছে যে এখন আর ওই বয়সে নেয় বা আয়েসি একজন মানুষ, এখন আর কিন্তু সেই জায়গায় নেই। অটিস গিবসন যদি থাকতেন তাহলে আমি বলতাম তিনি একজন জেনুইন কোচ এবং কাজ করার মতো মানুষ। ফিল সিমন্স সেই জায়গায় নেই, ফলে এটা একটা বিরাট লস হয়ে গেছে। আপনি যেটা বললেন সাইফকে নিয়ে কাজ করা, সাইফ আমার ধারণা সাইফ ক্যারি করবে, এবং সাইফ আজকে না হোক এই কন্ডিশন, তার ব্যাড লাক যে ওখানে লম্বা একটা সময় কাটিয়েছে আরও আমিরাতে, গরম ছিল, ওয়েদার সব কিছু মিলে টি-20 ভালো করেছে। তারপর ওয়ান ডেতে গিয়ে তিনি কিন্তু ওই রকম করতে পারেনি, ভালো করতে পারেনি, যদিও অন্যরাও কেউ আসলে ওই রকম ভালো করেনি। ফলে এখানে এসে আবার পেয়েছেন কোন জায়গায়, একদম স্লো, মানে লো উইকেট এবং টার্নিং উইকেট। টার্নিং উইকেটে যেটা হচ্ছে, ওপেনিংয়ে প্রথমে একটা থ্রেট থাকে, প্রথম দিন উইকেট বুঝতে একটু সমস্যা হয়েছে। পেস ফার্স্ট কয়েক ওভারে কিন্তু 4 ওভার কিন্তু পেস অ্যান্ড বাউন্স ভালোই ছিল, ফলে ওই পেস অ্যান্ড বাউন্সের কারণে ওরা বিট হয়ে গেছে। তো নেক্সট ম্যাচে আমার ধারণা সাইফ দাঁড়িয়ে যেতে পারেন এবং একটা ভালো ইনিংস খেলতেও পারেন। আমরা এক্সপেক্ট করছি যে একই রকম উইকেটই হবে, একই জায়গায় খেলা। জি, গতকালকে মনে হচ্ছে যে আরও বেটার উইকেট, মানে বেটার বলতে স্পিন ট্র্যাক বানানোর জন্য, সেটা হচ্ছে আমি সরাসরি দেখি টনি হেমিংকে নিজে রোল করছেন। তার মানে হচ্ছে পিচটাকে কিভাবে তিনি বাংলাদেশের চাওয়া অনুযায়ী, মানে টিম ম্যানেজমেন্টের চাওয়া অনুযায়ী প্রিপেয়ার করা যায়, সেই কাজটা তিনি নিজের হাতে করছেন। জি, এমন উইকেট আপনি দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করছেন, আপনি দেখেছেন, আমি দেখেছি এমন উইকেট। এবার একটু বেশি কালো মনে হচ্ছে কিনা, এটা একটা আপনার কাছে প্রশ্ন। আরেকটা ব্যাপার হচ্ছে যে ড্যারেন সামি, তিনি মানে অনেকবার খেলে গেছেন বাংলাদেশে, তিনি বলেছেন আমি এরকম উইকেট দেখিনি কখনো। এটাও একটু সম্পর্কভাবে রাখলাম আপনার কাছে। এটা হচ্ছে কি, আপনার আগে আমরা দেখেছি কালো মাটির সঙ্গে একটু বাদামি মাটি যেগুলি থাকে, বা লাল মাটি আমরা যেটা বলি, সেটা হচ্ছে আপনার একটু মিক্স আপ করা হতো, কখনো কখনো সারফেসে দেওয়া হতো, অথবা কাঠগ্রাস উইকেট, মানে কাটা ঘাস, শুকনো ঘাস ছিটিয়ে দেওয়া হতো, যার ফলে ওই ব্ল্যাক যে একদম কুচকুচে কালো, সেই কালোটা ফুটে উঠতো না। এইবার সেটা করা হয়নি, বা সারফেসেও আপনার দেওয়া হয়নি, লাল মাটিও দেওয়া হয়নি, বা কাটা ঘাসও ছেটানো হয়নি, যার ফলে আপনার এটা দেখে মনে হচ্ছে কুচকুচে কালো। এই উইকেট আমরা কিন্তু প্রথম দিকে যখন চেঞ্জ হয়েছে উইকেট, প্রথম কিন্তু এই কালো মাটির পিচ ছিল না, প্রথম লাল মাটি ছিল, তারপরে এটা চেঞ্জ করে কালো মাটিতে রূপান্তর করা হয়। তো সেই যখন কালো মাটিতে পুরো তৈরি করা হয়, তখন থেকেই আপনার এটা কুচকুচে ছিল, কিন্তু পরবর্তীতে এটাকে ওই যে বিভিন্ন ম্যানিপুলেট করার কারণে এটা রংটা বোঝা যায়নি।
মাটি তো কালো, যখন মাটি কালো থাকবে তখন উইকেট খুব বেশি চেঞ্জ হয়নি, একটু রংটা বদলে গেছে। রংটা আগেও ছিল, কিন্তু ওর উপরে ওই যে ঘাস দেওয়ার কারণে হালকা বাদামি একটা ফ্লেভার থাকতো, যার ফলে এটা মনে হতো না। কিন্তু আমরা হঠাৎ একদম পুরো কালো, এই জেনারেশন সাংবাদিকতার প্রথম জেনারেশন যদি দেখেন মিরপুর স্টেডিয়ামের, তাহলে আবার আমাদের কাছে এটা নতুন না, কারণ আমরা এটা দেখেছি। আপনি গত 10-15 বছর দ্বারা যারা এখানে আছেন, মাঠে আসছেন, তারা হয়তো একটু বিস্মিত হবেন, কারণ হচ্ছে এটা একটু মানে মডিফাই করা হয়েছিল, সেই মডিফাইড জায়গায় এখন আর নেই, আবার কালো আনছে। বাট এটা চাইলে এই কালো মাটি দিয়ে আপনি ফার্স্ট উইকেটও বানিয়ে দিতে পারবেন, পেস বোলিংয়ের উইকেটও বানিয়ে দিতে পারবেন, কারণ ক্লে ভালো এখানে। আবার ধরেন এইটা দিয়ে স্পোর্টিং ট্র্যাকও বানাতে পারবেন, আবার 300 রানের প্লাস উইকেটও বানাতে পারবেন। এটা ডিপেন্ডস অন আপনি হার্ড বানালেন বা সফট বানালেন, কিংবা ভেতরটা কেমন কীভাবে রাখলেন। উইকেটটা যেহেতু এরকমই থাকবেন আপনি বলছেন, এবং উইন্ডিজের ব্যাটাররা যেভাবে মানে দে হ্যাড এ গুড স্টার্ট, তারা 50+ 51 করলো ওপেনিং জুটিতে, এবং টার্গেটে যেহেতু 207-8 ছিল, দেখে মনে হচ্ছিল খুব বেশি কষ্ট হবে না, কারণ এত ইজিলি ব্যাটিং করছিলেন দু ওপেনার এই উইকেটে। সেখান থেকে সাডেন কলাপস, এবং বাংলাদেশ তাদের দলে পরিবর্তন এনেছে গতকাল। দে কল ব্যাক নাসুম আহমেদ, এবং আমরা দেখেছি তাসকিন 2 ওভার বল করেছেন, মাত্র 2 ওভারই বল করেছেন প্রথম ওয়ানডেতে। সেক্ষেত্রে একটা পেসার কমিয়ে আরেকটা স্পিনার, যেহেতু লেফটি স্পিনার ডাকা হয়েছে, সো একটা স্পিনারও বাড়তে পারে কিনা আপনি মনে করেন কি? এই কথাটা আমি কিন্তু চিফ সিলেক্টর, ইভেন সাবেক দেশ প্রধান নির্বাচক, ওনাকেও জিজ্ঞেস করলাম এরকম 4টা স্পিনার খেলানো বাংলাদেশের সেই যৌক্তিক সময়টা এখন রয়েছে কিনা। আগে তো বাংলাদেশ এক সময় এক পেসার নিয়ে খেলেছে, এরকম আমরা বহু ম্যাচ দেখেছি, টেস্টও খেলেছে এক পেসার নিয়ে। সেই জায়গা থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে বিকজ অফ বাংলাদেশে অনেকগুলো পেসার তৈরি হয়েছে এবং তারা খুব বেশ বাইটিং। কিন্তু আপনি যখন কন্ডিশন তৈরি করবেন একদম 100% স্পিনারদের জন্য, তখন আপনার পেসারদের জন্য কিছু থাকে না। যখন কিছু থাকবে না, আপনি চাইবেন না যে পেসারদের খেলিয়ে আপনার তাদের ক্যারিয়ারটাও ডুম করবেন, আবার আপনার প্রতিপক্ষের কাছে আপনি হেরে যাওয়ার একটা চান্স তৈরি হবে। সেই জায়গা থেকে আসলে স্পিন পুরো বাঞ্চ অফ স্পিনার নিয়ে খেলবে, এবং আমার কাছে মনে হচ্ছে যে কালকে মিরাজের সঙ্গে একটু কথা হচ্ছিল যে 4 জন স্পিনার খেলতে পারে কিনা, ওটা কন্ডিশন দেখার পরে তারা বুঝবেন এবং 4 জন স্পিনার খেলাতে পারে কিনা। যদি এটা সম্ভাবনা কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না, এবং সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আবার এমনও হতে পারে আপনার তানভীর ইসলাম যেহেতু আপনার ওয়ানডেতে এখনও ওই রকম ফ্ল্যারিশ করে নাই, পরিণত না, সেই জায়গা থেকে আমার কাছে নাসুমকে চেঞ্জ করতে পারে, কারণ দিতে পারে, নামাতে পারে। কারণ নাসুম টি-20তে খুব ভালো করছেন, ওয়ানডেতে যে কটা খেলেছেন 18টা, সেখানে একেবারে খারাপ করেছেন তা না, কিন্তু চন্দ্রিকা হাথুরু সিংহের সঙ্গে বিশ্বকাপ চলাকালীন সময়ে কিছু হিচিং হয়েছে। চন্দ্রিকা হাথুরু সিংহে তার সঙ্গে একটু মিসবিহেভ করেছিলেন, শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন, এরকম একটা অভিযোগ রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষাপট থেকে তার ক্যারিয়ারটা আসলে গত 1 বছরে একটা দোলনার মধ্যে ছিল। তো আমরা মনে করি যে সেই জায়গা থেকে যদি না হয়, নাসুমকে আবার যদি সুযোগ দিলে আপনার কিন্তু তার যে এক্সপেরিয়েন্স এবং তার যে লাইন লেন্থ, কন্ট্রোলিং বোলিং করে কিন্তু তিনি, সে ভালো করবেন। এই সঙ্গে তানভীরও রয়েছেন, 2 জন বাহাতি স্পিনারকে ক্যারি করলে আপনার জন্য ভালো হবে। তবে 4 জন স্পিনার খেলার সম্ভাবনা আমি দেখছি নেক্সট ম্যাচে। দেখছেন আপনি নেক্সট ম্যাচে? তাহলে তো খুবই ইন্টারেস্টিং একটা 11 বাংলাদেশ করতে যাচ্ছে, এবং আমরা আশা করি বাংলাদেশ যেহেতু নিজেদের মতো করে উইকেট বানিয়েছে, 3-0-তে এই সিরিজটাও জিতবে। সেটা তো আমরা 3-4 দিনের মধ্যেই জেনে যাব। ওয়ানডে বিশ্বকাপ চলছে মেয়েদের, নারী বিশ্বকাপ, সেটার খেলা রয়েছে আজকে শ্রীলঙ্কার সাথে। দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশের মেয়েরা, যদিও 5 ম্যাচে মাত্র একটা জয়, কিন্তু 2টো ম্যাচে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সাথে যে ফাইটটা তারা দিয়েছে, 2টো ম্যাচেই মনে হচ্ছে বাংলাদেশ জিততে পারে। সেকেন্দার আলী, মেয়েদেরকে তো আসলে বাহবা দিতেই হয়, বা দিতে পারি আমরা। অবভিয়াসলি আপনি যে 2টো ম্যাচের কথা বললেন, তার মধ্যে একটা ম্যাচ আমি ছিলাম, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা আমি দেখেছি একদম মাঠে বসে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে এই দলটা বাংলাদেশ গত 2-3 বছরে যদি কোনো দল উন্নতি করে থাকে সবচেয়ে বেশি সেটা বাংলাদেশের নারী দল। এবং এই ইংল্যান্ডের বিপক্ষে এবং আপনি দেখেছেন যে সাউথ আফ্রিকার বিপক্ষে যে মানের ক্রিকেট তারা খেলেছে, জিততে জিততে হেরে গিয়েছে। এইটা যখন ক্যাপিটালাইজ করতে পারবে, তারা যখন এটাকে ধরে ফেলতে পারবে, তখন তারা কিন্তু দেখবেন বড় যে কোনো দলকে তারা হারাতে পারবে। এখন 2টো ম্যাচ রয়েছে আপনার শ্রীলঙ্কার বিপক্ষে এবং ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে আমরা অতটা আশাবাদী না, কিন্তু আমি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়ে আশাবাদী। আজকেই সেই ম্যাচটা, 20 তারিখ তো নিশ্চয়ই 20 আর সেই খেলা। তো এই ম্যাচটা বাংলাদেশ টার্গেটও করে গিয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারাতে। তারা বাংলাদেশ থেকে বলে গিয়েছিলেন কোচ সারুর ইমরান, নিশ্চয়ই আপনার মনে আছে। তো সেই জায়গা থেকে যদি বলি যে আজকে বাংলাদেশের ফাইনাল, আজকে যদি বাংলাদেশ ম্যাচটা জিততে পারে, 2টো ম্যাচ আপনি বাংলাদেশ এটা সেকেন্ড ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলছে, 2022 সালে খেলেছিল নিউজিল্যান্ডে, সেখানে পাকিস্তানকে হারিয়েছিল। কাকতালীয়ভাবে বাংলাদেশ প্রথম পুরুষ দলও কিন্তু পাকিস্তানকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ আপনার ইংল্যান্ড বিশ্বকাপ 1999 সালে। তো নারী দলও ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তানকে হারিয়ে, তো এইবারও বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তানকে হারিয়ে।
ভেরি মানে দারুণ ক্রিকেট খেলেছে। আবার এই পাক শ্রীলঙ্কার বিপক্ষে যদি জিতে যায়, যেহেতু নিউট্রাল ভেন্যু, শ্রীলঙ্কার বিপক্ষে আমার সম্ভাবনা অনেক বেশি, কারণ শ্রীলঙ্কা খুব যে ভালো ক্রিকেট খেলেছে তা না, বাংলাদেশের ব্যাটাররা খুব ভালো ফর্মে রয়েছেন, মোটামুটি মানে যারা ইতে রয়েছেন। যদি ক্লিক করেন তাহলে কোনো কিছু বলার নেই, দেখবেন যে বাংলাদেশ বেরিয়ে গেছে। একটা স্কোরটা যদি 230 হয়, 20-25-30 হয়, তাহলে দেখবেন হয়ে গেছে। আবার কোনো জায়গায় মাঠে, এটা ডিপেন্ডস অন মাঠের উইকেটের কারণে দেখবেন 300 রান করেও কেউ জিততে পারছে না। ভারতকে আমরা দেখেছি এরকম করতে। তো সেই ক্ষেত্রে এই ম্যাচে বাংলাদেশের যেহেতু বোলিং লাইন খুবই স্ট্রং, আপনার স্পিন যদি চিন্তা করেন এত ভেরিয়েশন আর কোনো দলের নেই। আবার পেস বোলিংয়ে একজন যদিও, কিন্তু আরেকটা পেসার যদি ভালো থাকতো তাহলে খুব ভালো হতো। আর স্পিনের, বিশেষ করে স্পিন দিয়ে আপনার কাবু করতে হবে। আর মারুফা যদি শুরুতে আপনার 2টা ব্রেক থ্রো দিয়ে দিতে পারে তাহলে আপনার গেম আপনার হাতে। আমাদের হাতে খুব বেশি সময় নেই, একটু মারুফার বিষয়ে 2-1টা কথা বলে। এবারের বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছে, ইন সুইঙ্গারগুলো দেখলে মনে হয় যে জাত একটা অস্ট্রেলিয়ান পেসারের মতো একেবারে কাট করে ঢুকে যাচ্ছে। সো তার আসলে উত্থানটা কীরকম, কেমন দেখলেন? মারুফারকে নিয়ে অনেক কাজ করার বাকি আছে, কারণ মারুফার লেন্থগুলো এখন ঠিক থাকে না। মারুফা একটা ইন্টারভিউতে আমাকে বলছিলেন যে আমার এখনও মানে আমার ডিরেকশনগুলো ঠিক থাকে না, লেন্থটা যদি ঠিক থাকে করতে পারি আমি, তাহলে আমি খুব ভালো করতে পারবো। সুইংটা তার সহজাত, যে কোনো বোলারের যদি সহজাত একটা সুইং থাকে, ইন অ্যান্ড আউট বোথ দ্য ওয়ে যদি করতে পারেন, তাহলে আপনার এটা কিন্তু অ্যাডিড, আপনি যে কোনো প্রতিপক্ষকে, যে কোনো ব্যাটারকে আপনি বিট করার মতো সক্ষমতা রাখেন। এখন লেন্থগুলো যদি ভালো হয়, আপনি যদি ব্লক হোল ডেলিভারি থেকে শুরু করে যে কোনো ডেলিভারি মানে পরিবর্তন করতে পারবেন, আপনার সেন্স যদি ওইভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে দেখবেন যে মারুফা অনেক ভালো বোলার হিসেবে বিশ্বে মানে টপ বোলারদের একজন হয়ে উঠতে পারবেন। তো আশা করি মারুফের সেই স্ট্যামিনা, স্ট্রেংথ রয়েছে। তিনি যদি এগুলি নিয়ে তাকে যদি কোনো ভালো কোচের আন্ডারে পড়েন এবং তাকে যদি রেগুলার কাজ করানো হয়, অফ সিজন যখন চলে বা ডোমেস্টিক খেলা যখন চলে, তখন ওই খেলা চলাকালীন অবস্থাতেই কেউ একজন মাঠের বাইরে বসে অবজার্ভ করবে এবং তাকে ডিরেকশন দিবে, তোমার এটা ট্রাই করো, একটু ভিতরের দিকে রাখার চেষ্টা করো বা একটু বাইরে পিচিং করো, তাহলে দেখবেন সে খুব দ্রুত উন্নতি করবে। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা হলো ছেলেদের ক্রিকেট বলেন বা মেয়েদের ক্রিকেট বলেন, ছেলেরা ডোমেস্টিকে খেলে কিন্তু কোনো বিসিবির অ্যাসাইন কোচ বা বোলিং কোচরা গিয়ে ওই মাঠের বাইরে বাউন্ডারিতে বসে থেকে বা বাউন্ডারিতে ঘুরে ঘুরে দেখে না যে বোলার কি ডেলিভারি দিচ্ছে কিংবা ব্যাটার কোন শটের কারণে, কিংবা অফ সিজনেও আসলে তাদেরকে নিয়ে কাজ করা হয় না। সেকেন্দার আলী, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। যুক্ত হয়েছেন সেজন্য ধন্যবাদ, আবারও দেখা হবে।